বাংলাদেশে যে বিচার ব্যবস্থা সেটা শুধুমাত্র একটা প্রক্রিয়ার উপর নির্ভর করে না। সেই রাষ্ট্রের কাছে তার দুর্বল মানুষগুলো স্বাচ্ছন্দ্যে রাষ্ট্রের বুকে চষে বেড়াতে পারে, তখনই বলা যাবে যে আমার রাষ্ট্র সভ্য এবং আমার রাষ্ট্র উন্নত রাষ্ট্র। প্রযুক্তিগত উন্নয়ন কিন্তু উন্নয়ন নয়। আমাদের সমাজে মেয়েরা যে শুধু শারীরিকভাবে নির্যাতিত তা নয়, যে মানসিকভাবে অনেক মেয়ে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। সংবিধান আমাকে যতগুলো রাইটস দিয়েছে, কোনো রাইটসই অ্যাবসোলিউট রাইটস না, অনলি ফ্রিডম অফ থিঙ্কিং অ্যাবসোলিউটলি আমি ইউজ করতে পারবো। সব দায় রাষ্ট্রের নয়, কিন্তু রাষ্ট্র অভিভাবক হিসেবে অনেক দায় এড়িয়ে যেতে পারে না। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপ্রণে পৃথিবীর সরাবো জঞ্জাল। দর্শক, এনপিবি পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাঝহার ইমন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনা, বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনাগুলো বেড়েই চলেছে এবং এই ঘটনাগুলো ঘটলেই পরবর্তীতে চলে যায় বিচারিক যে কার্যক্রম রয়েছে এবং পরবর্তীতে অভিযুক্তকে শাস্তির মুখোমুখি করা, আইনের মুখোমুখি করার যে ব্যাপারটি রয়েছে, সেইগুলোতে আসলে দেখা যায় যে দীর্ঘ একটি জটলা তৈরি হয়ে যায় যে বিচারিক কার্যক্রম রয়েছে। এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং পুরো আইনি যে জটিলতা বা মারপ্যাচ যাই বলি আমরা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এনপিবি পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নীলু। নীলু আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি এনপিবি পডকাস্টে। এনপিপিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাকেও ধন্যবাদ, সাথে সংশ্লিষ্ট এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন। আপা, যে বিষয়টির কথা আমি বলছিলাম শুরুতে, যে সমসাময়িক যে ঘটনাগুলো, বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো যে ঘটনাগুলো নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে দেশে। এর আগেও আমরা দেখেছি 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর আগেও এই ঘটনা নিয়ে আসলে আলোচনা সমালোচনা তৈরি হতো এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিচারিক প্রক্রিয়ায় যখন ঢুকে তখন আসলে এই বিষয়গুলো হারিয়ে যায় এক পর্যায়ে। তো বর্তমানে যেই ঘটনাটি বেশি আলোচনায় রয়েছে, রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনাটি রয়েছে, সেটি আমরা যতটুকু জানি ইতিমধ্যেই 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, অর্থাৎ এটিও কিন্তু বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। এর আগে আমরা আসিয়া হত্যাকাণ্ড দেখেছি বা তনুর ঘটনাও যদি আমরা বলি, আসলে এই যে বিচারিক প্রক্রিয়ায় গেলে বিষয়গুলো কেন হারিয়ে যায় বা একটি মারপ্যাচের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে ভুক্তভোগী এবং অভিযুক্ত উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটি সমস্যা তৈরি হয়। এই বিষয়গুলো আসলে কেন হয়? বাংলাদেশে যে বিচার ব্যবস্থা সেটা শুধুমাত্র একটা প্রক্রিয়ার উপর নির্ভর করে না, এটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়াটা শুরু হয় একদম নিম্ন আদালত থেকে। নিম্ন আদালতে যখন এরকম কোনো ঘটনা ঘটে, তখন হচ্ছে মামলাটা দাখিল করার পর তদন্ত করা হয়, মামলার আলামত সংগ্রহ করা হয় এবং সেই সুবাদে মামলা ট্রায়াল শুরু হয়। যখন মামলাটা ট্রায়াল শুরু হয় তখন সাক্ষী, জেরা এবং আর্গুমেন্টের পর মামলাটা রায় প্রদান করা হয়। রায় প্রদান করার পরেই কিন্তু এখানেই রায় কার্যকর করা সম্ভব নয়, কারণ রাষ্ট্র এবং বাংলাদেশ সংবিধান প্রত্যেকটা ব্যক্তিকে অধিকার দিয়েছে। সেই অধিকার যদি কোনো অপরাধীও হয় সে সেটা পেতে বাধ্য। নিম্ন আদালতে যখন কোনো প্রক্রিয়া শেষ হয়, দেন সেটা উচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনে আসে। উচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনে সে যে আসামি যে অ্যাপিলটা করে, যদি তার মৃত্যুদণ্ড হয়, সে সেখানে অ্যাপিল করার পর সেখানে আবার একটা ধারাবাহিক প্রক্রিয়ার পর সেখানে রায়টা হয় বহাল রাখা হয় অথবা রায়টা চেঞ্জ করে ভিন্ন কোনো মতামত আসে। এরপরে হাইকোর্ট ডিভিশনের পর সেটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পর আরেকটি ধাপ আছে রিভিউ। সেই রিভিউ ধাপের পর সর্বশেষ ধাপ হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা যাওয়া। এবং এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের দেশের 20 কোটি লোকের দেশ। সেই একটা ঘটনা তো নয়, শুধু একজনের ঘটনা নয়। এই 20 কোটি লোকের দেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাত্র একটা বেঞ্চ। 20 কোটি লোকের বিচার করছে আপিল বিভাগের একটা বেঞ্চ। এখন যে রায়গুলো চলছে অ্যাপিলেট ডিভিশনে, মেবি সেটা 2015 কি 16 সালের, 2026 সালের রায়ের বাস্তবায়ন আসতে আসতে আপনি বোঝেন যে একটা লোকের বয়স কত হবে আসামির। এই যে রামিসার ঘটনা দ্রুত প্রক্রিয়া বিচার কার্য চলছে, এটা অবশ্যই পজিটিভ সাইন। এই যে 16 জনের মাত্র কয়েকদিনের মধ্যে 16 জনের সাক্ষী শেষ হয়ে গেল, ওখান থেকে এসে যখন হাইকোর্ট আসবে তখন কিন্তু এটা অনেকগুলো নিচে পড়ে যাবে এবং আপিল বিভাগে গেলে আরও নিচে পড়ে যাবে।
কারণ একটা ধারাবাহিকভাবে চলছে, আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? আপনার কাছে আপনার যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমার কাছে আমারটা গুরুত্বপূর্ণ। কোনোটাকেই তো আপনি ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই যে বিচারিক যে দীর্ঘসূত্রিতা, এটা আমরা অনেকে না বুঝেই বলে ফেলি অনেক কিছু। কিন্তু এই যে আমাদের বলে ফেলার কারণে কিন্তু এটা আমাদের দোষ নয়, এটা আমাদের মনস্তাত্ত্বিক একটা ক্ষোভ, আমাদের নিজের প্রতি রাগ, সমাজের প্রতি রাগ, রাষ্ট্রের প্রতি রাগ, আমাদের বিচার প্রক্রিয়ার প্রতি রাগ। এটার অর্থ এই নয় যে আমাদের যে অপরাধগুলো ঘটে সেগুলো দীর্ঘসূত্রিতা হয় না, ডিলে হয় না, আসামি পার পেয়ে যায় না। এটা এমন তো নয়। আমাদের এই যে বিচার না পাওয়ার সংস্কৃতি, এটা কিন্তু দিনে দিনে অনেক দূর চলে গেছে। এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা চাইলেও এত দ্রুত এখান থেকে বের হতে পারবো আপনি না। যে তথ্যটা দিলেন আসলে যে অ্যাপিলেট ডিভিশনে যে বেঞ্চ রয়েছে অর্থাৎ বিচারিক কার্যক্রম যারা পরিচালনা করেন তারা 2015-16 সালের যেই মামলা বা ঘটনাগুলো তারা এখন দেখছে। তো আসলে এটা সত্যি আমি শোনার পরে আসলে এটা খুব আমি অবাক হইলাম যে আসলে এই ঘটনাটা এইভাবে কীভাবে চলতেছে। তাহলে আজকের যে ঘটনাটা ঘটতেছে সেটা এই যে প্রক্রিয়া, নিম্ন আদালত, হাইকোর্ট, এই ডিভিশন, ওই ডিভিশন, দেন হচ্ছে একেবারে পরবর্তী ফাইনাল যেই বিষয়টি রয়েছে সুপ্রিম কোর্টের যেই অ্যাপিলেট ডিভিশন। তো এই যে লম্বা একটি জার্নি করে গিয়ে ফাইনাল যে আউটপুটটা বা ফাইনাল যেই আদেশটা আসবে বা বিচারিক কার্যক্রমটা আসবে, তাহলে এটা তো মানে এটার কি আসলে কোনো শেষ নেই? বা এটা আসলে এই লং জার্নিটাকে কিভাবে স্বল্প সময়ের মধ্যে আনা যায়? আসলে আপনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে আপনার পরামর্শটা কি? আসলে যেসব দেখেন, আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল করেছি, নিজেদের দ্রুত বিচার করার জন্য বিভিন্ন আইন করেছি, স্পেশালি দেখার জন্য স্পেশাল ল করেছি, আইনের প্রয়োগ হচ্ছে, সবাই সবার অবস্থান থেকে হয়তো বা চেষ্টা করছে। কিন্তু আমরা কি আসলেই অপরাধ কমাতে পারছি? অপরাধ কমানো তো শুধু আপনি শাস্তির ব্যবস্থা করা, দ্রুত বিচার করা, শুধুমাত্র এই বিষয়ের উপর নির্ভর করে না। আপনি একটা অপরাধ বন্ধ করার জন্য রাষ্ট্রকে অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্র প্রথমে যেন অপরাধটা না হয় সেটার জন্য প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। তারপর যেন সুষ্ঠু বিচার হয়, ন্যায় বিচারটা নিশ্চিত করতে হবে, এবং সর্বোপরি যেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের বিভিন্ন অর্গান, যেমন পুলিশ ডিপার্টমেন্ট, তদন্তকারী সংস্থা, যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত। ওই দিকটাতে আমি আসবো, কিন্তু আদালত পাড়ায় যেই একটি জটলা তৈরি হয়েছে বা দীর্ঘ যেই সূত্রতা তৈরি হয়েছে, আসলে যে দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, আজকের বিষয়টা 10 বছর পরে গিয়ে শেষ হবে বা আরও বেশি দেরি হইতে পারে। এই যে আদালতের যেই যেই যে একটি জ্যাম তৈরি হয়েছে বা জট তৈরি হয়েছে, এইটা আসলে কিভাবে সমাধান করা যায়? আমরা পরবর্তী বিষয়টাতে আসবো আর কি, কিন্তু আদালত পাড়ার এই সমস্যা আমরা এখনো উন্নত রাষ্ট্র হতে পারিনি। আমরা এখনো নিজেদের সক্ষমতার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছি। আমাদের যে বিচারিক সংকট, বিচারকের যে সংকট, আমাদের এত জনসংখ্যার সাথে পর্যাপ্ত বিচারক, পর্যাপ্ত দক্ষ আইনজীবী, তদন্তকারী সংস্থার আন্তরিক প্রচেষ্টা, আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের মেধা এবং প্রজ্ঞা কাজে লাগিয়ে তড়িৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়া এবং সে অনুযায়ী আন্তরিকতার সাথে কাজ করে প্রপারলি মামলার তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া, এই বিষয়গুলো প্রত্যেকটা সেক্টরে আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে উন্নত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শুধু ইমোশন দিয়ে, মিডিয়া ট্রায়াল দিয়ে একটা সুষ্ঠু বিচার নিশ্চিত করা কখনোই সম্ভব না। জি আপা, আমরা ইমোশনের বিচার চাইও না অবশ্য। যে দোষী সে অবশ্যই শাস্তির আওতায় আসুক, এটাই সবাই চায়, ভুক্তভোগী পরিবারও চায়। আপা, আপনি তো দীর্ঘ সময় ধরে আইন পেশায় রয়েছেন। আমরা যদি আপনার কাছে জানতে চাই আসলে আইনের দৃষ্টিকোণ থেকে নারী ও শিশু নির্যাতনের যেই ব্যাখ্যা রয়েছে
বা সবশেষ যে ঘটনাটি ঘটলো আর কি রামিসার সঙ্গে, এর আগে আসিয়ার সঙ্গে, আসলে এই যে শিশু নির্যাতন বা শিশু ধর্ষণ, পরবর্তীতে তাকে হত্যা করা, আইনের দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করব এবং এর শাস্তির যে প্রক্রিয়াটা রয়েছে সেটাতেও কি আমরা কি শাস্তির প্রক্রিয়া বলতে বিচারিক যে প্রক্রিয়াটা রয়েছে সেটা কি আরও স্বল্প সময়ে কোনোভাবে করা যায় কিনা? কারণ একটা ঘটনা ঘটলে আসলে আমাদের মনে প্রথম যে প্রশ্নটি তৈরি হয় সেটি হচ্ছে বিচার হবে কিনা। বিচার অবশ্যই হবে, কিন্তু সেটা অনেক দীর্ঘসূত্রতায় চলে যায় আসলে, সেই বহুত সময় চলে যায়। তো মানুষের মধ্যে প্রথম যে প্রশ্নটা চলে আসে বিচার হবে কিনা, আর মানুষের মধ্যে যে একটি ধারণা রয়েছে যে বিচার হয়নি বলেই আসলে এই ঘটনাগুলো ঘটছে, এমনটিও কিনা, এই বিষয়টি যদি একটু বলতেন। একেবারে উড়িয়ে দেওয়ার কিছু নেই যে বিচার হয়নি দেখে এইসব ঘটনা ঘটছে, এটা অনেকাংশেই সত্যি। কারণ আমরা যদি আমাদের পূর্ববর্তী ইনসিডেন্টগুলোর বিচার প্রপার টাইমে করতে পারতাম এবং তদন্ত ফাঁকফোকর দিয়ে যদি যারা অপরাধী তারা বের না হয়ে যেত, তাহলে হয়তো মানুষের মনে এই প্রশ্নটা আসতো না। আমার দেশে আপনি প্রত্যেকটা ন্যায় বিচার পাওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় হয়রানির শিকার অনবরত হতে হয় এবং যারা এই ধরনের ঘটনায় ভুক্তভোগী তারা বিভিন্ন সময় মামলা করতে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। আপনি দেখেন, আমি যখন কোনো অপরাধের সাথে ভুক্তভোগী হব, তখন রাষ্ট্র যেখানে আমাকে উইলিংলি আমাকে সার্ভিস দেবে, সেখানে আমি রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় বিচার দিতে গিয়ে। এটাও তো আনফর্চুনেট, এটা দুর্ভাগ্য। এবং এই যে সংস্কৃতিগুলো চলে আসছে যে একটা বিচার হয় না এবং আমি একটা অপরাধ করার পর কেউ আমাকে কিছু করতে পারবে না, এই যে আমার মনে একটা স্থায়ীভাবে এটা গেঁথে যায়, এখান থেকে আগে আমাদেরকে বের হতে হবে। এবং এই যে আপনি বললেন যে আমাদের দেশে আসলে নারী ও শিশু নির্যাতনকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। আপনি দেখেন, একটা রাষ্ট্রর অবকাঠামোগত উন্নয়ন এবং দেখা গেছে যে রাষ্ট্রের প্রতিনিয়ত যে প্রযুক্তিগত উন্নয়ন কিন্তু উন্নয়ন নয়। একটা রাষ্ট্রকে তখনই সভ্য এবং উন্নত রাষ্ট্র বলা যাবে যখন সেই রাষ্ট্রের কাছে তার দুর্বল মানুষগুলো, শিশু, নারী এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা নিরাপদ, তারা স্বাচ্ছন্দ্যে রাষ্ট্রের বুকে চষে বেড়াতে পারে। তখনই বলা যাবে যে আমার রাষ্ট্র সভ্য এবং আমার রাষ্ট্র উন্নত রাষ্ট্র। নারী এবং শিশু নির্যাতন, যখন একজন নারী এবং শিশু অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং সর্বোপরি তার গৃহ নির্যাতন বন্ধ সুরক্ষা না পায়, তখনই কিন্তু সেটা নির্যাতন। নিরাপত্তা না পায়, সেটাই নির্যাতন। সুরক্ষা, নিরাপত্তা এবং নির্ভয় যখন সে পথ চলতে পারবে, তখন সে সমাজে, রাষ্ট্রে নিজেকে মেলে ধরতে পারবে। তার যে প্রতিভা, তার যে সক্ষমতা, রাষ্ট্রকে দেওয়ার যে তার যে শারীরিক এবং মানসিক যে উৎকর্ষতা, সেটা তখনই প্রকাশ পাবে। ধর্ষণ যখন কারো মৌন সম্মতিতে হয়, তখন অনেকেই যারা যে ধর্ষিত হয় তাকে পাবলিশড করে, তার পরিচয় প্রকাশ করে। সমাজে তার পরিবার অবহেলিত হয়, লজ্জিত হয়। এই প্রক্রিয়াগুলো বন্ধ করতে হবে। এই যে মিডিয়া ট্রায়াল করে বারবার তাকে প্রশ্ন করা হয়, একবার দেখেন সে একবার এই অপরাধের ভুক্তভোগী হয়েই কিন্তু সে নির্যাতিত হয়েছে, আবার বারবার সেটা বর্ণনা করেও কিন্তু সে বারংবার নির্যাতিত হচ্ছে। এই সুরক্ষাগুলো রাষ্ট্রকে দিতে হবে এবং এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো একদম আলাদা করে উচ্চ আদালতেও কিন্তু শুধু এগুলোর জন্য আলাদা করে বেঞ্চ গঠন করতে হবে এবং দ্রুত এই বিচারগুলো এক্সাম্পল হিসেবে তৈরি করতে হবে এবং রাষ্ট্রকে প্রচার করতে হবে, তুমি যদি এই অপরাধ করো, এই অপরাধের শাস্তি এভাবে হবে এবং এটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যখন দু একটা এক্সাম্পল পানিশমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু অপরাধ কমে আসবে এবং এই অপরাধ সংঘটিত হওয়ার আগেই আপনাকে প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। আমাদের এখনকার বাচ্চারা
যাদের বিনোদন নাই বললেই চলে, যারা জানে না যে করার মতো অনেক কাজ আছে, অনেক প্রতিভায় নিজেকে উজ্জীবিত করে রাখা যায়। রাষ্ট্রকে সেগুলোর প্রতি নজর দিতে হবে। বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে। পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা, মূল্যবোধ শিক্ষার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সব দায় কি রাষ্ট্রের? সব দায় রাষ্ট্রের নয়, কিন্তু রাষ্ট্র অভিভাবক হিসেবে অনেক দায় এড়িয়ে যেতে পারে না। রাষ্ট্রকে দায় নিতে হবে। একটি প্রসঙ্গ আনতে চাই, সেটি হচ্ছে অ্যাসিড নিক্ষেপের ঘটনা আর কি। একসময় বাংলাদেশে এটা খুব ভয়ানক আকারে ছিল আর কি, যে কোনো একটি ঘটনা ঘটলো পরবর্তীতে অ্যাসিড নিক্ষেপ করে দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু ক্রমান্বয়ে এখন একেবারেই নেই বললেই চলে আর কি। তো অনেক নেটিজনরা বা অনেক সমালোচকরা, আলোচকরা সব অনেকেই বলছেন যে আসলে সেই ঘটনাটা তো আমরা সরিয়ে দিতে পেরেছি, অ্যাসিড নিক্ষেপের মতো একটি ভয়ানক ঘটনা। তো ধর্ষণটাকে যদি আমরা কোনোভাবে, আপনি যেটা বলছিলেন যে বিচারিকভাবে হলেও যদি কোনো নজির স্থাপন করা যায়, অর্থাৎ আসামি বা হচ্ছে যাদের মধ্যে এরকম পৈশাচিক চিন্তাভাবনা তৈরি হয়, তো ওই ক্ষেত্রে যদি বাধা তৈরি হয় বা একটি নজির স্থাপন করার ক্ষেত্রে আসলে এই সমস্যাগুলো সমাধান করা যায় কিনা, যেভাবে অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনাগুলো বাংলাদেশ থেকে সরে গেছে। দেখেন, অ্যাসিড নিক্ষেপে শুধু আপনি দেখেছেন একজন মানুষ আরেকজন মানুষকে অ্যাসিড নিক্ষেপ করেছে, এখানে কিন্তু অ্যাসিড আলামত হিসেবে বা ভিডিও ফুটেজ অথবা কোনো স্টিল ছবি বা সাক্ষী যে দেখেছে, এগুলোর মধ্যে সীমাবদ্ধ। ধর্ষণের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, কারণ একটা মানুষ যখন ধর্ষণ করে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আলামতটা সংগ্রহ করতে হয়। মেডিকেল রিপোর্টটা এখানে ইম্পর্টেন্ট, ডিএনএ টেস্টটা যুক্ত করা হয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং তখন হচ্ছে তার মাইন্ড এবং যে ভুক্তভোগী, যদি সে অ্যাডাল্ট হয়, তার প্ররোচনা, তার সম্মতি অসম্মতি, অনেক কিছুর ভেতর দিয়ে কিন্তু সাক্ষী, জেরা, মামলার আর্গুমেন্ট সাথে আলামতের সাথে সংশ্লিষ্টতা, প্রক্রিয়াটা কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু সদিচ্ছা থাকলে, যারা আলামতটা সংগ্রহ করেন তাদের পর্যাপ্ত নলেজ থাকলে সব কিছুই সম্ভব। কিন্তু আপনি কোনো কিছু প্রতিরোধ করতে হলে আপনাকে সেটা রুটে গিয়ে আগে যেই ব্যক্তিটা অপরাধ করবে তাকে অবশ্যই পাশাপাশি কারেকশন করতে হবে, এবং যিনি হচ্ছে ভিকটিম তাকেও আপনি মানসিক সুরক্ষা দিতে হবে, সেও যেন নির্ভয়ে অনেক কিছু বলতে পারে। দেখেন, আমাদের সমাজে অনেক কিছু ঘটছে, সবাই কি সব কিছু প্রকাশ করতে পারছে, সব কিছু কি সামনে আসছে? এই বিষয়গুলোকেও আপনি একেবারেই যে ফেলে দিবেন তা কিন্তু পারবেন না। এবং আপনার যে আইনগত যে নলেজ, সেই নলেজটাও কিন্তু পারফেক্টলি আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি যদি আইনের যে নলেজটা সেটা যদি প্রয়োগ না করেন, তাহলে কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে অনেক অপরাধী বের হয়ে যাবে। আপা, আইনি ব্যাখ্যা তো অনেক শুনলাম, এবার একটু সামাজিক এবং নৈতিক ব্যাখ্যার কথাও শুনতে চাই। কারণ মানুষের বেড়ে ওঠা, নারীর বেড়ে ওঠা পরিবার থেকেই শুরু হয়, আমাদের বেড়ে ওঠা। তো আমরা যদি পারিবারিকভাবে, সামাজিকভাবেই যদি হেনস্থার শিকার হই বা হয় নারীরা যারা রয়েছেন, তো এই বিষয়গুলোকে কিভাবে দূর করা যায়? মানুষের মূল শিক্ষা তো তার পারিবারিক শিক্ষা। পরিবার থেকেই একটা সন্তান শিখে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অন্যকে সম্মান করতে হয়, কিভাবে মানুষেরকে মূল্যও দিতে হয়। মূল্যবোধ পারিবারিক শিক্ষা থেকেই তৈরি হয়। একটা সন্তানকে বাবা মা শেখায়, সে প্রকৃতি থেকে শিখে, তার সামাজিক অবস্থানের প্রেক্ষিতে তার চারপাশ থেকে শিখে, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে, সে যাদের সাথে উঠা বসা করে, বন্ধুদের থেকে শিখে। আপনি দেখেন, আমাদের দেশে কিশোর গ্যাংটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, এটাও কিন্তু পারিবারিক শিক্ষা এবং সামাজিক শিক্ষার অভাবে। এখনকার বাচ্চাদেরকে আমরা কি আমার সন্তানকে পর্যাপ্ত সুবিধা দিতে পারছি? খেলার মাঠ দিতে পারছি না, পরিবার সন্তানদেরকে সময় দিতে পারে না, নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা। আমাদের সময় আমার মনে আছে আমরা ডিবেট করতাম, আবৃত্তি করতাম, ছবি আঁকতাম, গান করতাম, বৃক্ষরোপণ সপ্তাহে অংশগ্রহণ করতাম, জাতীয় বিতর্ক কর্মশালা করতাম,
কত রকমের কুইজ কম্পিটিশন করতাম, আমাদের চারপাশে অনেক আয়োজন ছিল, পারিবারিক বন্ধনগুলো দৃঢ় ছিল, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই বিষয়গুলোকে বাড়াতে হবে এবং বাবা মা নজর দিতে হবে সন্তান কার সাথে মিশছে, সন্তানের আচরণের যে পরিবর্তন সেগুলো খেয়াল করতে হবে। সন্তানকে সব বাবা মাই চায় আমার সন্তানটা ভালোভাবে বেড়ে উঠুক, কিন্তু সেই বেড়ে ওঠার জন্য রাষ্ট্রকেও বাবা মারকে নলেজ দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। বাবা মাদের জন্য বিভিন্ন কর্মসূচি রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। সন্তানকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে স্কুলে স্কুলে কম্পিটিশন করে কিছু দায়িত্ব রাষ্ট্রকেও নিতে হবে, পাশাপাশি পরিবারকে রাষ্ট্রের সাথে সহযোগিতা করেই আমাদের সন্তানদেরকে আমরা বড় করতে হবে। যেহেতু সামাজিকতা পারিবারিক বন্ধনের কথা আসলো, তাহলে একটি সাম্প্রতিক সময়, একেবারে অতি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া একটি ঘটনা মিরপুরে ঘটেছে। খুব মর্মান্তিক ঘটনাও বলা যায়, যে তার 3জন সন্তান রয়েছে। একজন সরকারের উচ্চ পর্যায়ে রয়েছে, সরকারি আমলা, একজন ছেলে প্রবাসী বিদেশে রয়েছেন, আরেকজন ছেলে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু ওই 3 সন্তানের যেই জননী ছিলেন, তিনি খুব সম্ভবত 75 বছর বয়সে একা একটি ফ্ল্যাটে প্রায় 7 দিন ধরে মৃত অবস্থায় ছিলেন। পরবর্তীতে আশপাশের মানুষ জাতীয় যেই নম্বর রয়েছে 999, সেখানে ফোন দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ঘটনাটি জানতে পারে আসলে। তো এই যে একটি মর্মান্তিক ঘটনা, 3জন ছেলেই কিন্তু প্রতিষ্ঠিত সামাজিকভাবে। পারিবারিক বন্ধনের কথা যেহেতু উঠলো আমাদের আলোচনায়, সেই জন্য এই বিষয়টি আনা। কিন্তু মা একা ঘরে প্রায় 7 দিনের মতো মৃত অবস্থায় ছিল। তো আসলে এই বিষয়টি কেন আর কি হচ্ছে? দেখেন, একটা নিউজ যখন পাবলিশড হয় তখন এটার প্রকৃত কতটা সত্য আমাদের সামনে আসে সেটাও একটা দেখার বিষয়। কোনো কোনো নিউজ পোর্টাল বলছে যিনি মারা গেছেন 75 বছর বয়সী বৃদ্ধ মহিলা, তার মেয়েও তার সাথে একই ফ্ল্যাটে থাকতো। কোনো কোনো নিউজ পোর্টাল বলছে তার সন্তানরা সবাই দূরে ছিল, তাদের সাথে যোগাযোগ ছিল না। আমি যদি ধরেই নেই যে সব নিউজ পোর্টালের কথা সত্য, তাহলে আমি বলবো সেই মা সবচেয়ে দুর্ভাগা মা, যে প্রতিদিনে একবারও সন্তানের ফোন পায় না, বা প্রতিদিন একবার হলেও যে সন্তান তার মায়ের খোঁজ জানে না। সেই সন্তান সবচেয়ে দুর্ভাগা সন্তান, যার মা অথবা বাবা জীবিত থাকার পরও সে তাদের যত্ন করতে পারে না বা তাদের খোঁজ রাখতে পারে না। এটা তো আসলে একদিনে তৈরি হয়নি। এটাতে বাবা মাদের যেরকম কিছু দায়িত্ব থাকে, সন্তানদেরও দায়িত্ব থাকে। আমাদের সবার নিজেদের অবস্থা থেকে বুঝতে হবে যে আমাদের আসলে কার দায়িত্ব কতখানি এবং দায়িত্বটা কিভাবে প্রয়োগ করতে হয়। সব বাবা মাই সন্তানকে অনেক ভালোবাসে এবং সব সন্তানও অবশ্যই বাবা মাকে ভালোবাসে বা বাসা উচিত। কিন্তু হয়তো সার্কমস্ট্যান্সে যে ব্যক্তিটি মায়ের খোঁজ নিল না, বা ওই বৃদ্ধ মহিলার সন্তান যে ব্যক্তিটি, হয়তো তার মতো করে তার কাছে হয়তো বা কোনো ব্যাখ্যা আছে। কিন্তু যে ব্যাখ্যাই থাকুক না কেন, সমাজে কিছু কিছু বন্ধনকে আসলে অন করতে হবে এবং নিজের মতো করে সেগুলো যদি আপনি ধারণ না করেন, তাহলে কোনো মানুষ তো এই ধারণ করাটা আপনাকে শেখাতে পারবে না। পারিবারিক যে বন্ধনগুলো, এগুলোর প্রতি আমাদের আরও বেশি সচেতনতা রাষ্ট্রের করতে হবে এবং ওই যে বাবা দিবস, মা দিবস না রেখে আমার মনে হয় আর কি যে বাবা এবং সন্তান, মা এবং সন্তানদের জন্য কিছু কর্মসূচি রাষ্ট্রের নেয়ার সময় চলে এসেছে। আমি আপনাকে একটি এক্সাম্পল বলি, স্কুলের নামও না বলি, আর হয়তো বা শোনা যাবে যে কোনো স্কুলের আমি অ্যাডিং করছি। আমার ছেলে ছোটোবেলা একটি স্কুলে পড়তো। তো ওই স্কুলে যখন তারা রিডিং পড়তে পারতো না, তখন তাদেরকে হোমওয়ার্ক দেওয়া হতো যে
এই বইয়ের এই গল্পের বইয়ের ৭ নাম্বার পৃষ্ঠাটা তোমার বাবা পড়ে শোনাবে তোমাকে, ৮ নাম্বার পৃষ্ঠাটা তোমার মা পড়ে শোনাবে। একটু ব্যতিক্রম। হ্যাঁ, এবং তাদেরকে স্কুলে হোমওয়ার্ক দিত এই ছুটিতে তুমি কোন কোন বাসায় বেড়াতে গিয়েছো, সেই বাসার নাম্বার, নেম প্লেট, কী কী ঠিকানা এটা তুমি লিখে রাখবা খাতাতে, এবং তুমি কোন কোন গাড়িতে বেড়াতে গিয়েছো সেই গাড়িগুলোর নম্বর প্লেটের থেকে নম্বর লিখে রাখবা। দেখেন, বাচ্চাদের মধ্যে এক ধরনের দূরদর্শিতা তৈরি হয়, প্লাস সে আসলে বাবা মার সাথে কোথাও বেড়াতে যাচ্ছে কিনা এটাও কিন্তু এক ধরনের ঝালাই হয়ে যাচ্ছে। এই যে এরকম কিছু ব্যতিক্রমী মা সাথে তোমার একটা গল্পের একটা স্মৃতিময় মুহূর্ত লিখতে হবে, তোমার মাকে নিয়ে তোমাকে লিখতে হবে, এতে আমরা অঙ্কুরেই ধরতে পারবো কোথায় বাচ্চাদের গ্যাপটা। এবং একটা ছেলে যখন বিয়ে করে, যেমন ভদ্রমহিলা যে দুটোর সন্তান ছেলে, তাদের ক্ষেত্রে ৩ জনের মধ্যে ২ জন ছেলে, ছেলেরা যখন বিয়ে করে অনেকে মনে করে কি যে ছেলের বউ শাশুড়িকে বা শ্বশুরকে অ্যালাউ করছে না, বা ছেলে, কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপের কেয়ারটা ডিফারেন্ট। একজন সন্তান তার বাবা মাকে আলাদা করে কেয়ার করবে, কে অ্যালাউ করছে কে করছে না, যেভাবে অন্যরা অ্যালাউ না করে সে পারবে সেভাবে করবে, বাট করতে তাকে হবেই। এই বিষয়টা আগে তাকে নিতে হবে যে তার বাবা মাকে কেয়ার করার জন্য সে আরেকজনের উপর ডিপেন্ড থাকবে, আরেকজন চাইলে সে করবে এবং আরেকজন তাকে করে দিবে, অন্য আরেকজনের সন্তান তার বাবা মার কেয়ার করতে বাধ্য নয়, কিন্তু সে তার বাবা মার কেয়ার করতে বাধ্য। এই বোধগুলো যখন আমাদের মধ্যে জন্ম নেবে, এই যে ডিফারেন্সিয়েটটা, আলাদা আলাদা কেয়ার করার যে ব্যবস্থাটা, এটা যখন আমাদের ভেতর আমরা রপ্ত করতে পারবো, তখনই হয়তো আমাদের এই পারিবারিক যে বন্ধনের যে ইনসিডেন্টগুলো এগুলো কমে আসবে। আর একজন ৭৫ বছর বয়সী নারীর বিষয়টা হয়তো সামনে এসেছে বিধায় আমরা জানছি, এরকম অসংখ্য বাবা মা আছে যারা দিনের পর দিন সন্তানদের সাথে কোনো যোগাযোগই থাকে না, যারা মা বাবার কোনো খোঁজই নেয় না। আবার অনেক বাবা মা আছে যে সন্তান বকে গেছে বা সন্তান কথা শুনেনি, সন্তানের জন্য তারা সমাজে চোখ দেখাতে পারছে না, তাদের ও সন্তানের সাথে কোনো রকম যোগাযোগ নাই। আমরা তো জানি যে আমাদের সমাজে, বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে যদি আমি বলতে চাই, যে নারীদের বেড়ে ওঠা থেকে শুরু করে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, মানে এখানে যে যেই বাধাগুলো থাকে সেগুলো আসলে আইডেন্টিফাই করা লাগে না আলাদা করে। তো এই ক্ষেত্রে আমি যদি আপনার কথাই বলতে চাই, আপনি এখন সুপ্রিম কোর্টে আইন পেশায় রয়েছেন, 2 বিভাগে আপনি কাজ করেন আর কি। তো আপনার জার্নিটা যদি আমরা শুনতে চাই আসলে, যে কিভাবে সম্ভব হলো, এবং আপনার যেই জার্নি ছিল সেই জার্নি থেকে একেবারে তৃণমূলে থাকা মেয়েটি, অর্থাৎ আমি যদি বলি যে বাংলাদেশের সর্বদক্ষিণে কোনো অজপাড়া গ্রামে থাকা মেয়েটি কিভাবে তার যে প্রতিভা রয়েছে সেটিকে সে একেবারে রাজধানী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়ে আসতে পারবে। আসলে ব্যক্তি মানুষ মানেই জার্নি, হোক ছেলে হোক মেয়ে। তবে মেয়েদের মধ্যে প্রতিকূলতা একটু বেশি এই কারণেই যে অনেকে মনে করে যে মেয়েদেরকে স্থান পরিবর্তন করতে হয়, একটা সময়ের পর একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়, আর বাবা মার একটা দায়িত্ব থাকে একটা মেয়েকে বিয়ে দেওয়া, সুতরাং এই দায়িত্বটা বাবা মা যত তাড়াতাড়ি শেষ করতে পারে, অনেকে মনে করে যে এটা তার জন্য একটা কঠিন দায়িত্ব এবং এটা শেষ করতে পারলে শেষ হয়ে যাবে। এসব চিন্তা করেই অনেকে আমাদের সমাজে, এখন সেটা একদমই নাই বললেই চলে, মেয়েদেরকে বেশি দূর পড়ায় না, পড়ালেও আবার তার জন্য আবার উপযুক্ত পাত্রস্থ করাটাও কঠিন হয়ে পড়তো। অতীতের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি এই ক্ষেত্রে একটু লাকি, আমার জন্ম এবং বেড়ে ওঠা একেবারেই মফস্বল শহরে। আমি আমার বাবা মার বড় সন্তান, আমরা 3 বোন, আমার বাবাই আমার পরিবারে একমাত্র পুরুষ সদস্য। বড় সন্তান আবার মেয়ে, তো পারিবারিকভাবে বিয়ে প্রতিষ্ঠিত হওয়া, দুইটা সাংঘর্ষিক হয়নি আপা আপনার জার্নিতে? না, আমার কখনোই সাংঘর্ষিক হয়নি, এটা শুধুমাত্র আমার বাবার কারণে। আমার মেজো বোন, আমার ইমিডিয়েট যে বোন সে ডাক্তার, এবং আরেকজন বোন সবার ছোট বোন, সে অস্ট্রেলিয়া প্রবাসী, সে বাংলাদেশ থেকে MBA কমপ্লিট করেছে।
আহ, আমরা ৩ বোনই পড়ালেখা সম্পূর্ণ শেষ করার পর আমাদের বিয়ে হয়েছে। তো আমরা আসলে পরিবার থেকে যে নার্সিং যে ইন্সপাইরেশন পেয়েছি, সেটা আমাদের জন্য মাইল ফলক হিসেবে কাজ করেছে। এবং এই যে নিজেকে মেলে ধরার একটা সুযোগ, যেমন আমি ছোটোবেলায় ডিবেট করতাম, আবৃত্তি করতাম, উপস্থিত বক্তৃতা, উপস্থাপনা, এই যে সংস্কৃতি অঙ্গনে বিচরণ, এটা এরকম সুযোগ বা পরিবার থেকে এরকম সাহস মফস্বলের খুব কম মেয়েই পায়। বাট আমি বলবো যে আমি বেশ সৌভাগ্যবতী, কারণ আমি যখন বিভিন্ন জেলা শহরে প্রতিযোগিতা করতে যেতাম, বিভাগে যেতাম, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকায়, তখন আমার সাথে আমার সঙ্গী হতো আমার মা। এবং এই যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন বিষয়ের উপর পার্টিসিপেট করার জন্য, এটা আমার কিন্তু এখন পেশাগত জায়গায় কাজে লাগছে। এবং আমি আসলে আইনজীবী হতে চেয়েছিলাম, এবং আইনজীবী হওয়ার জন্য যত রকমের সাপোর্ট দরকার সব আমি আমার পরিবার থেকে পেয়েছি। এবং আমার বাবা খুব পড়াশোনার ব্যাপারে, মেয়েদের স্বাধীনতার ব্যাপারে, মেয়েদেরকে সন্তান ভাবা, এবং তার যে ছেলে না থাকার একটা আক্ষেপ, এটা আমি আমার বাবা মায়ের মধ্যে কখনো দেখিনি। মেয়েদেরকে সন্তান হিসেবে সমাজে পরিচয় করানো, স্বাধীনতা দেওয়া, এবং স্বাধীন চেতা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে তুমি পারবে, তোমাকে করতেই হবে, অন্যে পারলে তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়, যে প্রতিনিয়ত একটা উৎসাহ জুগিয়ে যাওয়া, এটা কিন্তু একটা সন্তানের জন্য অনেক বড় কিছু। আর স্ট্রাগল লাইফে থাকবে। আপনি যখন আপনার অবস্থান থেকে নিজেকে উন্নত করতে যাবেন, আপনি যে অবস্থানে আছেন সেটা থেকে যখন আপনি আপনাকে আরেকটু মেলে ধরতে যাবেন, তখন আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল গল্পগুলো তখনই মানুষ শুনবে যখন আপনি সফল হবেন। সুতরাং প্রত্যেকটা মানুষকে আসলে লেগে থাকতে হবে। আর আমাদের সমাজে মেয়েরা যে শুধু শারীরিকভাবে নির্যাতিত তা নয়, যে মানসিকভাবেও অনেক মেয়ে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। কেউ তার সাথে একটু ভালো করে কথা বলে না, এটাও এক ধরনের নির্যাতন। কেউ তার প্রশ্নের উত্তর দেয় না, কেউ তার মতামত গ্রহণ করে না, এগুলোও কিন্তু এক ধরনের নির্যাতন। এই আপনি তখনই সব নির্যাতন রোধ করতে পারবেন যখন আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, যখন আপনার কোনো একটা ইচ্ছা পূরণের জন্য, আপনার কোনো একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনার কোনো একটা মতামত প্রকাশ করার জন্য আপনাকে কারো উপর নির্ভর করতে হবে না, কারো মতামত গ্রহণ করার প্রয়োজন হবে না, তখনই আপনি নিজেকে স্বাবলম্বী এবং আপনার নিজের মতামতের গুরুত্ব থাকবে। সুতরাং আজকে যদি আপনি যেই কর্নার থেকে যেই মেয়েকেই মেসেজ দিতে বলেন না কেন, আমি বলবো প্রত্যেকটা মেয়েকে তোমরা নিজেকে তৈরি করো, নিজেকে স্বাবলম্বী করো অর্থনৈতিকভাবে, মানসিকভাবে। এবং যখন তুমি স্বাবলম্বী হবে, যখন তুমি প্রত্যেকটা সেক্টরে সবার জন্য প্রয়োজনীয় হয়ে যাবে, তখন তোমাকে আর কেউ কোথাও থেকে বাদ দিতে পারবে না। প্রত্যেকটা জায়গায় তোমাকে প্রয়োজনীয় করে তোলো। আপা, যেহেতু আপনাকে পেয়েছি, আমরা একটু রাষ্ট্র এবং সরকারের দিকে ফিরতে চাই আর কি। বাংলাদেশে একটি নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে একটি রাজনৈতিক সরকার রয়েছে। যেহেতু আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, এইসব বিষয়ে আপনার বেশি চর্চা হয় বা আপনার কাজটাই হচ্ছে আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো আমরা দেখেছি যে নির্বাচনের আগে বা নির্বাচন পরবর্তী কিছু সময়ের যখন ছিল, তখন হচ্ছে গণভোটের জন্য যেই সংবিধান সংস্কার বা সংবিধান নতুন করে তৈরি করা, নানান আমরা আলোচনা শুনেছি, শব্দ শুনেছি। তো বর্তমানে এসে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো অনেকটা ধামাচাপাই পড়ে গিয়েছে। আমি যদি বলতে চাই স্পেসিফিকভাবে যে বর্তমান সংসদের একটি অংশ, অর্থাৎ সরকারি দল একটি শপথ নিয়েছে, বিরোধী দল নিয়েছে 2টি। তো এই যে একটি জটিলতা তৈরি হয়েছে সাংবিধানিকভাবে, বিশেষ করে যদি বলতে চাই, বা আসলে এটার কোনো কুল বা কিনারা আমি একজন সাধারণ মানুষ হিসেবে খুঁজে পাই না আসলে। তো আপনি একজন আইনজীবী হিসেবে, আইন অঙ্গনের মানুষ হিসেবে, এটার আসলে ব্যাখ্যাটা বা আসলে আপনার দৃষ্টিতে কি, বা ভবিষ্যৎটা আসলে কি? দেখেন, কোনো কিছুর ভবিষ্যৎ বলা তো কারো পক্ষে সম্ভব না।
তবে আহ, সংবিধান রিলেটেড ব্যাখ্যা অবশ্যই সংবিধান বিশেষজ্ঞরা দিবেন, এবং প্রত্যেকটা জিনিসেরই একটা, আমাদের সংবিধান বলেন, উচ্চ আদালতের বিভিন্ন নজির বলেন, ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট বলেন, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা উত্তর আছে। এই উত্তরগুলো যখন যার যতটুকু প্রয়োজন সে তার মতো করে খুঁজে নেয়, কিন্তু তার যে প্রতিপক্ষ থাকে তার ব্যর্থতা হচ্ছে সেই যে তার অংশটা, এক পক্ষ তার নিজের অংশটা খুঁজে নিল, প্রতিপক্ষ সেটা রোধ করতে পারে না, তখনই প্রতিপক্ষ ব্যর্থ হয়। আবার যখন প্রতিপক্ষ তার মতো করে খোঁজা অংশটা ভ্যাটো দিয়ে বন্ধ করতে পারে, তখন প্রতিপক্ষ জয়ী হয়। এই যে রাজনীতির যে খেলা, আইনের যেই মারপ্যাচ এবং একটা রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, এগুলো আসলে পর্যায়ক্রমে থাকবেই। যখন যে ঘটনাটা ঘটবে সেটার একটা নজির তৈরি হবে, সেটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আসবে, তারপর হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন হবে। ভবিষ্যতের ক্ষেত্রে কোনো প্রশ্ন, বাধা, বিপত্তি তৈরি হয় কিনা? আমরা কখনো কি ভেবেছি অতীতে যে আজকের দিনটা এভাবে চলবে, বা আমরা আগামীকাল কিভাবে চলবে সেটাও আমরা কেউ ব্যাখ্যা দিতে পারি না। বাংলাদেশে তো অনেক নজির স্থাপন হয়ে গেছে যেটা অতীতে কখনো ঘটেনি। আবার ভবিষ্যতে হয়তো এমন নতুন কোনো নজির আসবে যা হয়তো আদৌ কখনো ঘটেনি। এগুলো আসলে সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই দেখছি, কিন্তু ওই যে বললাম না, যে যার অধিকার যতটুকু প্রয়োগ করতে পারে সে জয়ী হয়, প্রতিপক্ষ যতটা বাধা দিতে পারে তখন প্রতিপক্ষ জয়ী হয়, এভাবেই চলছে। এখন সংবিধান বা ভবিষ্যৎ পরিকল্পনা, এটা আসলে রাষ্ট্র তার নিয়মেই চলবে। এটা যেগুলো উচ্চ আদালতে বিচারাধীন সেগুলো আদালত যেভাবে সিদ্ধান্ত দেয়, এরপর আদালতের সিদ্ধান্তের পর অ্যাপ্লিকেশনের একটা বিষয় থাকে, আদৌ কে কতটুকু পারে না পারে এটার জন্য নির্দিষ্ট জুরিসডিকশন আছে, যারা যা নির্ধারণ করার সেভাবেই ব্যাখ্যা দিয়ে সেগুলোর অ্যাপ্লিকেশন হবে। এভাবেই চলবে। আমি যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই, বিশেষ করে রাজধানী সহ আশপাশের জেলাগুলো, বিভাগীয় শহরগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুটা তো ভঙ্গুর ছিলই, বাস্তব চিত্র যেটা দেখেছি আমরা। তো বর্তমান সময়ে তো পুলিশের ভূমিকা বা কার্যক্রম অনেকটাই বেড়েছে। তো আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান চিত্র রয়েছে সেটা আসলে আরও কিভাবে একটু ডেভেলপ করা যায়, বা মানুষের যে নিরাপত্তা নিশ্চিতের যে ব্যাপারটি সেটি আরও কিভাবে সুদৃঢ় করা যায়? আপনি কখন বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটেছে? যখন আপনার রাষ্ট্রে যার নাগরিকরা আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে, যখন তারা নিজস্ব সুরক্ষা পাবে না, যখন আইনের শাসনে তারা হবে কি হবে না সেটা নিয়ে শঙ্কা বোধ করবে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে আইন শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষা শুধুমাত্র একটা পার্টিকুলার বিষয়ের উপর নির্ভর করে না। আইন শৃঙ্খলা রক্ষা নির্ভর করে আপনার পুলিশিং সিস্টেম কতটা কার্যকর, আপনি একটা ঘটনা ঘটার পর কতটা তড়িৎ গতিতে সেই ঘটনাটার ব্যবস্থা নিতে পারছেন, এবং সর্বোপরি যে ঘটনাটা ঘটলো ভুক্তভোগীতে কতটা সুরক্ষা দিতে পারছেন, নিরাপত্তা দিতে পারছেন, নিশ্চিত করতে পারছেন, আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে পেরেছেন। সব কিছুরই উপর নির্ভর করবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটা যেমন সত্য, আমাদের দেশে মব কালচারও 5ই আগস্টের পর আমরা দেখেছি। আমাদের দেশের বাচ্চারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে টিচারদেরকে নামিয়ে দিয়েছে, এটাও এই সমাজ দেখেছে। এবং সর্বোপরি একটা ইলেকশন হলো, একজন রাষ্ট্রপ্রধান বসলো এবং তারা তাদের মতো করে আইনশৃঙ্খলা রক্ষা উন্নত করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তো আমাদের কিছু অধিকার, চাওয়া এবং রাষ্ট্রেরও নাগরিকদের প্রতি কিছু দায় রয়েছে। একজন রাষ্ট্র তার নাগরিকদেরকে যে কোনো রকম সুরক্ষা বা নিরাপত্তা দিতে বাধ্য, এটা তার সাংবিধানিক অধিকার। রাষ্ট্র যদি তার নাগরিককে রক্ষা করতে না পারে, তার নাগরিক কোনো দুর্ঘটনা ঘটলে
তড়িৎ সিদ্ধান্ত দিতে না পারে এবং ব্যবস্থা নিতে না পারে, তাহলে তখন রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হয়। আমরা এবং প্রত্যেকটা নাগরিক তার রাষ্ট্রের কাছে আশা করে যে রাষ্ট্র তাকে সুরক্ষা দিবে, এবং এটার জন্য সে রাষ্ট্রকে ট্যাক্স দেয়, রাষ্ট্রকে সে বিভিন্ন ভ্যাট দিচ্ছে। সুতরাং রাষ্ট্র তার এই দায়িত্ব নিতে হবে, এবং রাষ্ট্র কোনোভাবেই তার দায় এড়াতে পারে না। 5 আগস্ট পরবর্তী সময়ের ঘটনা, আপনি যেহেতু মব কালচারের কথা তুললেন, হেনস্থার কথা তুললেন, আপনি আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন, এখানেও অনেকে কমেন্ট বক্সে দেখবো যে নেতিবাচক তাদের মন্তব্য আর কি, এগুলো হয় আর কি, হচ্ছে বুলিং থেকে শুরু করে সব কিছুই আর কি। তো এই যে একটি পথ চলার ক্ষেত্রে বা একটি কার্যক্রমে যে নানান ধরনের বাধা, অনলাইন, অফলাইন, সামাজিক, পারিবারিক, বিভিন্ন দিক থেকে বাধা আসে, তো এই যে চতুর্মুখী যেই বাধা বিপত্তিগুলো আসে, সেগুলোকে আসলে ওভারকাম করে যাওয়ার ক্ষেত্রে কি করা প্রয়োজন? আপনি যখন কোনো কাজ করবেন, আলোচনা সমালোচনা সেগুলো থাকবেই। আর আপনি যদি কোনো কাজ না করেন, সেটার কোনো সমালোচনা নাই, সেটা নিয়ে কোনো আলোচনাও হবে না। এগুলো থেকে আসলে বের হওয়ার জন্য আপনার হাতে আপনার কোনো কাজ করার কোনো দক্ষতা নাই। এটা আসলে আপনার চারপাশ আপনাকে কিভাবে গ্রহণ করবে, আপনাকে কিভাবে বর্জন করবে, এটা কিন্তু আপনি জানেন না। সুতরাং এই যে মব কালচার বললেন, Bullying এর কথা মানুষের বললাম। মধ্যে বুলিং করার একটা প্রবণতা, আমাদেরকে আসলে সমসাময়িক চারপাশের বিবেচনা করেই আইনগুলোকে সঠিকভাবে তৈরি করতে হবে, এবং টাইম টু টাইম সেগুলো সংশোধন করতে হবে। এবং আমাদের পর্যাপ্ত আইন আছে, আইনগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে যারা এই প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে অনেক আন্তরিক হতে হবে। সর্বোপরি যদি আপনি নিজের ভেতর যে মূল্যবোধটা আছে সেটার প্রতি নজর না দেন, প্রত্যেকটা নাগরিকেরও কিন্তু রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব আছে। প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, একটা সময় অপরাধ প্রবণতাও কমে আসবে, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধও তৈরি হবে, এবং নিজের দেশকে, নিজের সমাজকে নিজেকেই ভালোবাসতে হবে। আচ্ছা, বুলিং সম্পর্কিত বিষয় আসার পর একটি প্রশ্ন আমার মাথায় ঘুরছে আর কি, এখানে অনেকে মানে বা মুক্ত যেই মতামত দেওয়ার কথাও বলে যে মানুষের তো অধিকার রয়েছে তার মন্তব্য করার। এখন আমি আপনার কাছে জানতে চাই আসলে আইনের দৃষ্টিতে আজকের প্রোগ্রামেই বা আপনার কোনো মন্তব্যেই কেউ একজন নিচে কমেন্ট নেতিবাচক মন্তব্য করলেন, তো আসলে আমি আসলে কিভাবে এটা আসলে মার্ক করব যে এটা তার মতামত, মন্তব্য, নাকি এটা সে বুলিং করলেন, আসলে এটা আসলে আমি কিভাবে আইনের দৃষ্টিতে করব? এবং আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তড়িৎ গতিতে তাদের যে কার্যক্রম করা, এই বিষয়টিও এখানে আসলে সম্পর্কিত কিনা আসলে? সংবিধান আমাদের যতগুলো অধিকার দিয়েছে, কোনো অধিকারই কিন্তু অ্যাবসুলিট নয়। মানে আপনি আপনার যে কোনো অধিকার অ্যাবসুলিটলি প্রয়োগ করতে পারবেন না, এক্সেপ্ট ওয়ান, একটা ছাড়া, সেটা হচ্ছে ফ্রিডম অফ থিঙ্কিং। শুধুমাত্র এই অধিকারটা আপনি অ্যাবসুলিটলি ইউজ করতে পারবেন। কিন্তু আমার ওই চিন্তা যখন কমেন্ট বক্সে চলে আর যাচ্ছে, কোনো রাইটসই কিন্তু অ্যাবসুলেট রাইটস না। সংবিধান আমাকে যতগুলো রাইটস দিয়েছে, কোনো রাইটসই অ্যাবসুলেট রাইটস না, অনলি ফ্রিডম অফ থিঙ্কিং অ্যাবসুলেটলি আমি ইউজ করতে পারবো। সুতরাং আমি কোনো কিছু বলবো, ফ্রিডম অফ স্পিচে আমার যে কোনো কিছু বলার স্বাধীনতা আছে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই বলাটা যেন অন্যের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এবং কোনো দেশের জন্য হার্মফুল কিছু না হয়, আক্রমণাত্মক কিছু না হয়। এবং আমি একটা কথা বললাম, সেটাতে অন্য আরও 10 জন মানুষকে উস্কে দিলাম, তাহলে তো সেটা আমার আর রাইটস থাকলো না। সুতরাং কোনো রাইটসই অ্যাবসুলেট রাইটস না। আমাকে আগে জানতে হবে আমার এই অধিকারটা আমি কিভাবে প্রয়োগ করব। প্রয়োগের বাউন্ডারি যদি আমি না জানি, তাহলে আমি কোনো কিছুই প্রয়োগ করতে পারবো না। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম আর কি, সেখানে একটা বিষয় স্পষ্ট যে সামাজিক অবক্ষয় যে মূল কারণ হিসেবে যদি আমরা বলতে চাই, তো সেক্ষেত্রে যেটি বলছিলাম যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন আগে থেকে, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে যেই রীতি রেওয়াজ ছিল পারিবারিকভাবে, সামাজিকভাবে, সেটি কিন্তু এখন বর্তমান সমাজে বিলুপ্ত প্রায়।
অনেক সমাজে উঠে গিয়েছে। তো এই যেই সামাজিক বন্ধন থেকে বিচ্যুত হওয়া, আজকের যে শিশুটি বেড়ে উঠছে ভবিষ্যতের জন্য, তাদের আসলে পথ চলা কেমন হবে? বা আমি যদি বলতে চাই যে তাদের উদ্দেশ্যে বার্তা, বা তাদেরকে আজকে যারা দেখভাল করছে, পরিবার, অভিভাবক, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মন্তব্য থাকে, বা তারা আসলে কিভাবে তাদের আজকের শিশুটিকে আগামীর জন্য গড়ে তুলবে, যদি আপনি বলতেন। আপনি আপনার দেশকে অনেক উন্নত করলেন, অনেক উন্নয়নমূলক প্রজেক্ট হাতে নিলেন, আপনি সারা দেশের চিত্র বদলে ফেললেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে আপনি সুরক্ষা দিতে পারলেন না, নিরাপত্তা দিতে পারলেন না, প্রপারলি বেড়ে ওঠার মতো একটা পরিবেশ দিতে পারলেন না। আপনার কোনো উন্নয়নই কিন্তু আর সফল হবে না। আপনি একজন ব্যর্থ রাষ্ট্র হবেন, আপনি একটি ব্যর্থ পরিবার হবেন, এবং সর্বোপরি আপনি ব্যর্থ বাবা মা। সুতরাং আগে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে, তারপর আমাদের সব কিছু। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ হলাম, কিন্তু আমাদের সন্তানগুলো নিরাপদ থাকলো না, নির্ভয়ে বেড়ে উঠলো না। আমাদের কোনো উন্নয়নই কোনো কাজে আসবে না। আপনি যদি আমাকে বার্তা দিতে বলেন, তাহলে আমি কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাতে বলবো, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপ্রণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে ঈশ্বর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। কবি আসলে এখানে মূল তার কি বার্তা ছিল আসলে? আপনাকে আপনার সন্তানের জন্য, আপনার সমাজের পরবর্তী প্রজন্মের জন্য সব জঞ্জাল সরিয়ে এই বিশ্বটাকে তার বাসযোগ্য করে যেতে হবে। তারপর আপনি শুধু তার জন্য আশীর্বাদ করা ছাড়া আপনার আর কিছু করার নেই। কিন্তু আপনি অসুস্থ একটা পৃথিবী আপনার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবেন। আপনি কখনোই রাষ্ট্র হিসেবে, পরিবার হিসেবে, বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে কোনো কিছুরই দায় এড়াতে পারেন না। ধন্যবাদ আপা, দীর্ঘ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য। দর্শক, আপনাদেরকে আজকের পর্বে বিদায় দিতে হচ্ছে, এবং আগামীতে কোনো নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত এনপিবির সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এনপিবি পডকাস্ট।